হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম তৃতীয় ব্লগ নিয়ে। তো মালয়েশিয়া ট্রাভেল সিরিজের তৃতীয় পর্বে আমি জানাই আপনাদের স্বাগতম। তো আজকে আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি কুয়ালালামপুরের বিখ্যাত বাটু কেভসে। এখানে রয়েছে বিশ্বের অন্যতম উচ্চতম ভগবান মুরুগানের সোনালী মূর্তি। তার সাথে আছে 272টি রঙের সিঁড়ি এবং প্রায় 40 কোটি বছর পুরনো প্রাচীন চুনাপাথরের গুহা। এই ভিডিওটিতে জানুন বাটু কেভসের ইতিহাস, ধর্মীয় গুরুত্ব, কিভাবে পৌঁছাবেন এবং থাইপুসাম উৎসব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পুত্রা স্টেশনে যাচ্ছি। তোমরা দেখতেই পেলে, বাবা মা আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমরা এখন চলে আসলাম স্টেশনের ভেতরে, এখন টিকিট কাটবো। একটা কথা না বলে পারলাম না বন্ধুরা, দেখো স্টেশনটা কত ক্লিন, একটাও কাচরা আমি দেখতে পাচ্ছি না। তো আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি, মনোরেল। যাই হোক, তো এখন আমরা টিকিট করে বসে আছি। দেখো পার হেড 2.30 রিঙ্গিট। একটার পর একটা ট্রেন আসছে আর চলে যাচ্ছে। আমাদের ট্রেন আসবে টাইম মতো। আমরা বসে পড়লাম, ঠিক আছে। স্টেশনে এখন ট্রেন ছেড়ে দিল। বাটু কেভ kami po sama. তো বন্ধুরা, আমরা দেখো চলেই আসলাম বাটু কেভ স্টেশনে। এখন স্টেশন থেকে ডান দিকে গিয়ে আমরা নিচে নেমে তারপর মন্দিরের ভেতর প্রবেশ করব। তো শুনেছি এখানে নাকি অনেকগুলো মন্দির আছে, হনুমানজির মন্দির আছে, তারপর অনেকগুলো গুহা আছে। তো প্রথমবার তো দেখি, আমরা এক্সপ্লোর করছি। তো স্টেশনটা দেখে যা বুঝলাম, এখানে স্টল খুবই কম, ছোটো মোটো একদম মানে বেসিক জিনিসগুলো, জল, ছোট ছোট কিছু কিছু স্ন্যাক্স, এগুলোই পাওয়া যায় আর কি। আর এখানে দেখো ভেতরে ঢুকে আমরা রেস্টুরেন্ট আছে, তারপর পূজা অফারিংয়ের কিছু করতে হলে যেরকম ফুল, তারপর ফল, এগুলো এখানে বেচা কেনা হচ্ছে। তো ঢুকে পড়লাম এন্ট্রান্স দিয়ে। এই দেখো তামিল সং বাজছে, এখানে বেশিরভাগই তামিল, আর ইন্ডিয়ানসরা তো আছেই, অন্যান্য ইন্ডিয়ানসরা। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি বাটু কেভসের সামনে। তো দেখতেই পারলে, তো প্রবেশদ্বার দিয়ে ঢুকেই প্রথমে রয়েছে ভগবান হনুমানের প্রায় 50 ফুট উঁচু বিশাল মূর্তি, যা ভক্তি, শক্তি আর প্রভু শ্রীরামের প্রতি অটুট আনুগত্যের প্রতীক। ও তো বিষ্ণু ঠাকুর। কুয়ালালামপুর শহর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন ও ধর্মীয় স্থান হল বাটু কেভস। না না, যাও না, যাও না, এদিকে আগে দেখো।
এখানে তারও আবার আমুনি। এই গুহার ভেতরে রামায়ণের অসাধারণ কাহিনী, ভাস্কর্য, রঙিন মূর্তি ও আলোর মাধ্যমে জীবন্ত করে তোলা হয়েছে। প্রায় 40 কোটি বছর পুরানো এই চুনাপাথরের গুহা শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিক সংগঠনের এক অনন্য নিদর্শন। কেভের ভেতরে প্রবেশ করার আগে আমরা একটু ফটো তুলে নিচ্ছি। তো আমরা এখন রামায়ণা কেভের ভেতরে প্রবেশ করছি। মা দেখা যায়, মা বাবু মার লগে লগে থাক, এক লগে এক লগে। হ্যাঁ, এইটা আমরা এন্টার করলাম গাইস, ঠিক আছে? এন্টার করেই দেখো প্রথম শতাব্দীর পাথর, যা আমি শুনেছি আর কি, ইন্টারনেটে যা দেখেছি শুনেছি। হ্যাঁ, দেখো কত সুন্দর। এটা হচ্ছে গিয়ে ইডা না, ইডা আরেকটা, হিটা বাকি রয়েছে, ইডা আরেকটা, বুঝলি? এটা হচ্ছে হনুমানদের অনেকটা কেপ, তো 4টা না 5টা কেপ। মানে কাটটা কুটটা পয়সা করে স্মুথ করে রাখছে। না ফ্যান ট্যান দিয়ে রাখছে বাবু। বউ জিরা জিরা কর। তুমি এত হাততাছো করে, এদিকে না যাবো কত? এদিকে যাবা এটা? আচ্ছা তো চলো, এত হাততাছো করে, কম হাতটা। আমি তো বিরুল লেগা হাঁটি, আমার কিছু কিছু থাকলে ওই তো কুম্ভকর্ণ ঘুমাইতেছে। এটা হচ্ছে রামায়ণের কেভ। সো রামের ব্যাপারে ওই এই যে দেখ, এই যে একটু পিছনে নাম তাহলে ভিডিও বউ দেখতেই পাচ্ছ কি সুন্দর ভাস্কর্য, রঙিন মূর্তি আর আলোকসজ্জার মাধ্যমে সবকিছু উপস্থাপনা করা হয়েছে। তো মূর্তিগুলোর মাধ্যমে এখানে দেখা যাচ্ছে যে ভগবান রামের বনবাস, তারপর সীতাহরণ, হনুমানের লঙ্কা যাত্রা, সেতু বন্ধন, রাবণের সঙ্গে মহাযুদ্ধ, আর শেষে রামের অযোধ্যার প্রত্যাবর্তন, এই সব কিছু ঘটনাগুলো এখানে উপস্থাপনা করা হয়েছে। তো এত কিছু দেখে তো আমি সত্যি স্তম্ভিত, তার সাথে বাবা মাও খুব আনন্দ পাচ্ছে। সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিং আমার যা লেগেছে বন্ধুরা, এই গুহার ভেতরে পাথরগুলো ছুঁয়ে। সত্যি আমরা তো অনেকগুলো মুভি দেখতাম, আইস এজ বা এরকম কিছু, ইন্টারস্টেলার, তো যেগুলোর মধ্যে হিস্ট্রি নিয়ে অনেক কিছু বা ফিউচার নিয়ে অনেক কিছু দেখাতো। তো সত্যি পাথরগুলো ছুঁয়ে আমার একটু সময়ের জন্য মনে হয়েছিল যে আমি ওই যুগেই আছি, এরকম একটা ফিলিং আর কি, কারণ খুবই এক্সাইটেড ছিলাম। তো দেখো আমি এখন গুহার একদম উপরে উঠে গেছি, সিঁড়ি করা ছিল, তো সিঁড়িতে হেঁটে উপরে উঠেছি। বিশ্বাস করো আমার হার্টবিট পুরো বেড়ে গেছিলো, এত উঁচু, আর মানে তোমার সাপোর্ট ধরার কোনো রকম ব্যবস্থা ছিল না এখানে, শুধু সিঁড়িটাই কেটে রেখেছিল আর কি, এতটুকুই, কোনো রেলিং নেই, কিছু নেই। আর যেসব রেলিং একটু আধটু দেখতে পাচ্ছ, এগুলো মানে অনেক আগের, তো সেরকম মানে স্ট্রং নয়। তো আমি জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য উপরে উঠেছি, আর বাবা মাকে বলেছিলাম তোমরা নিচেই থাকো, কারণ এনাদেরকে নিয়ে উপরে ওঠা আমার পক্ষে সম্ভব ছিল না। তো যাই হোক, জীবনে কিছু উপলব্ধি করতে গেলে তো কষ্ট তো করতেই হবে, তো মনোবল দিয়ে এনেছি। এখন আরও অনেকটা পথ বাকি।
ট্রিপের। বন্ধুরা, এখানে এসে একটা কথাই শিখলাম, পাহাড় দেখে, পাহাড় বলে ধীরে চলো, তবেই চূড়ায় ছোঁয়া যায়। তাড়াহুড়ো নয়, অভিজ্ঞতাই আসল নীরবতা শিখিয়েছে পাহাড়, সব প্রশ্নের উত্তর শব্দে হয় না। কি সুন্দর নীরবভাবে কোটি কোটি বছর ধরে দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা, কি শেখায় আমাদের? অভিজ্ঞতা। অভিজ্ঞতাই শুধু হতে পারে আমাদের সবচেয়ে বড় শিক্ষক। জীবনটা পাহাড়ের মতো হওয়া উচিত, কখনো খাড়া, কখনো সহজ। থেমে না গেলেই একদিন চূড়া আসে। দেখো, আমি এখন উপরে উঠে এসেছি আর গার্ডের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে যে এখন দেখতে পাচ্ছ, এটা নাকি প্রাকৃতিক ভাবে তৈরি গণপতির একটা মূর্তি। তো সবাই এনাকে গণপতি রূপেই পূজা করে। তো আমিও গিয়ে প্রণাম করে আসলাম। আর উপরে বেশি কিছু নেই, জাস্ট গুহা আছে, গণপতি মূর্তিটা ছিল, একটা শিবের মূর্তি আছে, এই যে দেখতে পাচ্ছ, আর ঝর্ণা। একদম অন্ধকার, আর এরকম লাইটিং করা আছে, বাট আরও কিছু লাইট দিলে ভালো ছিল, আমার এটা পার্সোনালি মনে হলো, তাহলে ঠিক করে গুহাগুলো দেখতে পারতাম। তো যাই হোক, এটাই। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে বন্ধুরা। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকো। টাটা।